এখানে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধর যে কারণগুলো আমরা যেটা দেখি সেই কারণগুলোর মধ্যে আমি দুইটা স্পষ্টভাবে বারবারই কারণ উল্লেখ করেছিলাম। সেটা হচ্ছে এখানে একটা ধর্মীয় আইডিওলজিকে দমন করার জন্য বহু বছর ধরে ইউএস এর সিআই এর মাধ্যমে কিছু প্রোগ্রাম রান করতো, যেটা ইসলাম বিরোধী বেসিক্যালি। সেই ইসলাম বিরোধী আইডিওলজিটা খুব স্ট্রং একটা জিনিস, যেটা কে সর্বোচ্চ পরিমাণের ফান্ডিং এবং ক্যারি করে হচ্ছে ইসরায়েল। কারণ ইহুদি বনাম মুসলিম এটা আমাদের ধর্মীয়তেই এক ধরনের যুদ্ধের কথা ধর্মীয় বইয়ে বলা আছে। তার মানে হচ্ছে এটা আমরা সবাই বিশ্বাস করি যে ইহুদি কখনো তাদের আমাদের মুসলমানের ক্ষতি ছাড়া ভালো কিছু চাইবে না। এটা যেমন সত্য, ঠিক তারই সাথে সাথে আমরা যদি দেখি যে ইকোনমিক্স এবং পাওয়ার গেম, এবং ইকোনমিক্স এন্ড পাওয়ার গেমে গত ১-১৫০ বছরের, মানে যখন একটা সময় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিদের আন্ডারে চলে গিয়েছিল, যেমন ভারতবর্ষ ছিল হচ্ছে ইউকের আন্ডারে, আফ্রিকার বিভিন্ন দেশ ছিল বিভিন্ন ইউরোপিয়ান, যেমন ফ্রান্স, বেলজিয়াম, বিভিন্ন দেশের আন্ডারে ভাগ ভাগ হয়ে তারা এই সম্পদগুলোকে আহরণ করত এবং সেই সকল দেশকে তারা শাসন করত। এই ব্যবস্থাটা যখন পরিবর্তন হলো তখনই চলে আসলো হচ্ছে ক্যাপিটালিজম বলে একটা শব্দ। সেখানে হচ্ছে যারা মানে আপনার মুদ্রানীতি বা বিভিন্ন সামরিক শক্তি যাদের সবচেয়ে বেশি, তারাই পৃথিবীকে কন্ট্রোল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে একচ্ছত্র এই ক্ষমতার অধিপত্য হয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্র তার আধিপত্য ছাড়বে না। এবং সাথে সাথে সেই মানে ইসলাম বিরোধী আইডিওলজি, যেটাকে তারা ইসলামের এই শাসন ব্যবস্থাকে তারা যেহেতু ভয় পায়, কারণ জানে যে এই শাসন ব্যবস্থা প্রত্যেকটা সাধারণ মানুষ, ধর্মীয় এবং বিধর্মী, মানে মুসলমান এবং অমুসলিম সবাই গ্রহণ করবে, কারণ এটার মধ্যে একটা শান্তি আছে, এটার মধ্যে একটা শান্তির বাণী আছে, মানুষ এখানে সকলে সম অধিকার নিয়ে বসবাস করতে পারে। এই আইনটার প্রচলিতটা যারা যখন ইসলামিক আইনগুলো ছিল সেই ইতিহাস পড়লেও তারা দেখতে পারে। তো যার ফলে এখানে ওই গোষ্ঠীর একটা মানে সমস্যা আছে, যার প্রভাবটা যদি আমি খেয়াল করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও আছে। দেখবেন যে ভারতের ধর্মীয় উগ্রবাদী এরাই ক্ষমতায় আছে লাস্ট কয়েক বছর যাবত, এবং এটার পিছনে মূলতই বোঝা যায় যে এই ইসরায়েল এবং ইউএস এর যে মদদ, এটা তো পরিষ্কার। এবং জাস্ট গত ২ সপ্তাহ আগে মোদী ঘোষণাই করেছেন যে সে ইসরায়েলের সাথে যুদ্ধ যেতে চায়, আমেরিকার সাথে যুদ্ধে যেতে চায়, এবং সে ইরানের পতন চায়। তার মানে এগুলো স্পষ্ট যে এরা কারা, মানে শত্রু বলতে কাকে বোঝানো হয়। এখন আসেন ইরানের বর্তমান যুদ্ধের যে পরিস্থিতি আপনি বলছিলেন, ইরানের আমি যেটা বলেছিলাম যে ইরানের যে সামরিক শক্তি এবং সাংগঠনিক শক্তি, সেটার একটা নতুন রূপরেখা বিশ্ব এবারে প্রথম দেখলো। যেটা আপনাকে বলেছিলাম, সামরিক শক্তির মধ্যে একটা নতুন শব্দ আপনারা পেয়েছেন, সেটা হচ্ছে মোজাইক পদ্ধতি। এই মোজাইক পদ্ধতিটা সামরিক শক্তির খুবই একটা স্ট্রং দিক যদি ক্যারেক্টারিস্টিক্স করা যায়, এবং এটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ সঠিকভাবে ব্যবহার করে দেখাতে পারে নাই, যেটা ইরান এইবারের যুদ্ধে দেখিয়ে দিয়েছে। তাদের নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, সকল দলে দলে বিভক্ত হয়ে গেছে, এবং তাদের টাস্ক আগে থেকে বলে দেওয়া আছে কে কোথায় কখন অপারেট করবে, কতটুকু অস্ত্র দিয়ে অপারেট করবে, কিভাবে অপারেট করবে। যার ফলে এখানে আমেরিকা তার প্রথমেই সবচেয়ে সর্বশক্তি হারিয়েছে তার মিডল ইস্টে, যেটাকে তার একটা নিচ্ছিদ্র এয়ার ডিফেন্স মেকানিজম ছিল। প্রত্যেকটা রেডার ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা এয়ার কন্ট্রোল মানে ডিফেন্স মেকানিজম ভেঙে গেছে। যার ফলে গত ১ সপ্তাহ যাবত যদি দেখি, অনবরত ইসরায়েলের মিসাইল অ্যাটাক হচ্ছে, তারা এটাকে রিপালস করতে পারছে না। এবং সাথে সাথেই মিডল ইস্টের যে সকল সামরিক ঘাঁটি আছে, স্পেশালি আজকের যে মুহূর্তে আমরা কথা বলছি, সবচেয়ে বড় যে ঘটনাটা সেটা হচ্ছে ইরাক থেকে ইউএস এর ট্রুপস উইথড্র, তারা যে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এইটা তাদের যুদ্ধের এক প্রকার পরাজয় বলতে পারি। মানে এটা এখন গ্রাউন্ড ফোর্সের পরাজয়। এরপরেও আরেকটা ফোর্স থাকে, সেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে খুব ভয়ঙ্কর বিষয়ে বলেছিলাম যে আমেরিকার কাছে প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে। কোনো কারণবশত বা তারা যদি ফেল করতে যে এই অস্ত্রটাকে আবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরকম হিরোশিমায় তারা ফেলেছিল, কারণ এক পৃথিবীতে আজ পর্যন্ত পারমাণবিক যুদ্ধ যদি কেউ ফেলে থাকে তার একমাত্র উদাহরণ হচ্ছে আমেরিকা। কারণ পারমাণবিক যুদ্ধ ব্যবহার করেছে একমাত্র আমেরিকা মানুষের বিরুদ্ধে। মানে যুদ্ধে কোনো যদি পারমাণবিক অস্ত্র অনেকেই হোল্ড করে, বাট যারা ব্যবহার করে এটা যদি আপনি বলেন, তার উদাহরণই হচ্ছে ইউএসএ। তো ইউএসএ যে একটা মানে দুষ্ট জাতি হিসেবে
পরিচিত সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত। এইখানে আমার একটা শঙ্কা আছে যে যুদ্ধে যখন তারা হেরে যাবে, তারা যদি কোনো কারণে এই পারমাণবিক অস্ত্রটা ব্যবহার করে, সেক্ষেত্রে এই যুদ্ধটা অন্য লেভেলে স্কেলেটন হয়ে যাবে। সেখানে রাশিয়া যুক্ত হয়ে যাবে, কোরিয়া যুক্ত হয়ে যাবে, সেখানে চায়না যুক্ত হয়ে যাবে। এখনো পর্যন্ত যুদ্ধটা আছে গ্রাউন্ড ফোর্স, নেভাল ফোর্স, এয়ার ফোর্স এই ধরনের লেভেলে, কিন্তু যখন পারমাণবিক যুদ্ধ হয় তখন ওটা কোনো লেভেল থাকে না, কারণ একটি পরমাণুর যে শক্তি সেটা আপনার একটা মানে শহর, একটা এলাকা, একটা মানে দেশের একটা অংশ ধ্বংস করে ফেলতে পারে, যেখানে মৃত্যুর কোনো শেষ নাই। কেন মৃত্যু যেমন ইমিডিয়েট আছে, তার পরবর্তীতে 2 বছর যাবৎ মানুষ মরতে থাকবে, কারণ এটার পারমাণবিক যে বিক্রিয়া হবে সেটাতে আগামী 5-7 বছরে ওইখানে কোনো জন্ম নিলে বাচ্চা, সেই বাচ্চাও ওই পারমাণবিকের বাইরে যাবে না। তো এরকম বিধ্বংসী অস্ত্র আমেরিকার কাছে অনেক। তো সেই ক্ষেত্রে আমার একটা ভীতি আছে, বাট আমি তারপরও বিশ্বাস করি যে তারা এটা পারবে না, কারণ তাদেরও পরিবর্তন আসতে হবে। ওখানেও এখন ধরেন যে ইউএসএ তে তো আসলে শুধুমাত্র ইউএস এর আগের যে জাতিগত ছিল তারাই শুধু থাকে না, এখানেও তো এখন বহু মুসলিম থাকে, এখানে অধিবাসী আছে, বহু রকমের জাতিগত লোক আছে। অতএব আমি মনে করি যে তাদের দেশের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার চলে আসছে, তারা এই ধরনের অন্যায় কাজ করবে না। কিন্তু যদি আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করি, তাহলে ইরান এই মুহূর্তে অ্যাডভান্টেজ পজিশনে আছে। তারা হরমুজ প্রণালীকে কন্ট্রোল করে ফেলেছে। তারা এখন পর্যন্ত আমেরিকার যতগুলো আঘাত আছে সেই আঘাতকে তারা রিপালস করতে পারছে। তাদের সবচেয়ে বড় নেতা খোমেনিকে মারা পরেও তারা তাদের সাংগঠনিক যে ধারাবাহিকতা, যেটা আমি বলতে চেয়েছিলাম, যে তারা একটা খিলাফতের আদলে একটা জাতীয় ঐক্য তৈরি করতে পেরেছেন, ইসলামিক ঐক্য তৈরি করতে পারছেন, যেটা খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। এবং তারা অলরেডি বিভিন্ন ইসলামিক দলগুলোকে এবং দেশগুলোকে তারা করেছেন। এটার পাশাপাশি আশার ব্যঞ্জক একটা কথা আমি শুনেছি, বাট এই নিউজটাকে আমি এখনো ভেরিফাই করতে পারি নাই। সেটা হচ্ছে পাকিস্তানে দাওয়াতে ইরান এবং যুক্তরাষ্ট্রের এক দল তারা বসেছে, তারা আলোচনায় বসেছে। আমি এই সংবাদটা পেয়েছি, বাট আমি এখনো ভেরিফাইড করতে পারি নাই, যার ফলে আমি এটা বিষয়ে খুব বেশি বক্তব্য রাখছি না। তবে যদি এরকম কোনো উদ্যোগ পাকিস্তানের মাধ্যমে আসুক আর যে দেশের মাধ্যমে আসুক, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। যুদ্ধ কখনো মানে ভালো কিছু আনে না, যুদ্ধ মানুষের মৃত্যু আনে। সো এই মানুষের মৃত্যুকে অ্যাভয়েড করার জন্য যদি এরকম কোনো আলোচনায় তার এই দুটো দেশ বসতে পারে, কোনো একটা পর্যায়ে যদি এটার যুদ্ধ থামে, তাহলে সেটা হবে আমাদের সকলের জন্য মঙ্গলকর। আমি আসলে ডোনাল্ড ট্রাম্প গতকালকে যে কৌশলটা অবলম্বন করেছেন, এটা বোঝাই যাচ্ছে যে উনি একটা কৌশল অবলম্বন করেই বলেছেন যে 5 দিনের বিরতি, এটার কোনো ভিত্তি নাই। ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিশ্লেষকের মাধ্যমে বুঝতে পেরেছি যে ওনার এই কথাটার আসলে কোনো বাস্তব ভিত্তি নাই। কিন্তু কেন উনি হঠাৎ করে এই কৌশলটা নিলেন? মানে ওনার স্টক মার্কেট আর তেলের বাজার ঠিক রাখার জন্য? দেখেন, ডোনাল্ড ট্রাম্প কোনো বিশ্বাসযোগ্য কোনো নেতা না, এটা মানে একটা ট্রলই আছে। যদি আমি কিছুদিন আগে নরওয়ের একটা মানে সংসদ চলাকালীন সময়ে তার নোবেল পুরস্কার নিয়ে একটা সংসদের সকল সদস্য হাসাহাসি করতেছিল এবং হাসি তারা থামাতে পারছিল না। তো এমন একটা নেতা যার কথাতে মানুষ হাস্যরস হয়ে যায়, সে একটা কার্টুন হয়ে যায়, তাহলে সেই নেতা আসলে কখন কি করতেছেন, যাই করতেছেন ধরে নেওয়া হবে যে একটা চাল, একটা কূট চাল। এবং সেই ভদ্রলোক যে উনি কোনো ভালো কিছু করবেন না এবং উনি ভালো কিছু আনবেন না, এইটা মানুষ সবাই বিশ্বাস করে, ইভেন আমেরিকার মানুষও বিশ্বাস করে। কিন্তু যেহেতু আমেরিকার মানুষ ওই যে ক্যাপিটালিজমের মধ্যে আটকায় গেছে, বুর্জুয়া পদ্ধতির মধ্যে আটকায় গেছে, তারা আন্দোলনে যেতে চায় না, তারা এই সিস্টেমটাকে বজায় রাখতে চায়, কারণ এই সিস্টেমে তারা একটা বেনিফিট পায়। যেমন ধরেন আমরা যেটাকে বলি পেপার মানি, বেসিক্যালি ডেপ্থের মধ্যে একটা দেশ ডুবে আছে, কিন্তু তাদের মধ্যেই সবচেয়ে দাম্ভিক্য আছে, তাদের মধ্যেই ডলারের ইনকাম করে এবং সেখানে তারা পৃথিবীর সবচেয়ে সকল বেস্ট সুবিধা ভোগ করতে পারে। কিন্তু আপনি যদি মাথা পিছু যে কোনো আমেরিকানকে জিজ্ঞাসা করেন, ওই জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের একটা ঋণ থাকে এবং সেই ঋণটা নিয়ে ডুবে থাকে। এখন যদি কোনো কারণে পৃথিবীর যদি এই ডলার সিস্টেমটা উঠে যায়, এই দেশের ডেপ্থের রিকভারি যে সকল দেশ থেকে তারা করে যেভাবে, সেই ইনকাম গুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকা সবার আগে ফকির হবে।
একদম ফকির হয়ে রাস্তায় নামবে, ওখানকার মানুষ সবচেয়ে বেশি আন্দোলন করবে। আপনারা আগামী ধরেন এই 20 বছরের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের ফলাফল আমরা দেখতে পাবো বলে আমি মনে করি। এবং এই গরিবানা হালের জন্য তখন যারা এই যে আমাদের দেশ ছেড়ে সবাই আমেরিকায় যে পাড়ি জমাইছে, তারা উল্টা দিকে নৌকা নিয়ে ভাসবে না কি নিয়ে ভাসবে এটা দেখার জন্য আমি ওয়েট করতেছি যে এটার কি পরিণতি হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্যকে আমি আসলে বিশ্বাসযোগ্য মনে করি না। ডেফিনেটলি উনি মিথ্যা কথা বলেন এবং মিথ্যা কথা দিয়ে উনি যেটা মুখ দিয়ে বলেন আজকে সকালে সেটা বিকাল বেলা উনি পরিবর্তন করেন। সো ওনার কোনো বক্তব্যের উপরে মানে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি যুদ্ধের যে ইন্টেন্সিভ যে জিনিসটা ইরান বাড়িয়ে ফেলছিল, যেটা উনি একটা থ্রেট করেছিলেন 48 আওয়ার্স এর, যে উনি বিদ্যুৎ সকল কিছু সংযোগ ব্যবস্থা ইরানকে ধ্বংস করবেন। ঠিক তার বলার সঙ্গে সঙ্গেই ইরান যে রিপারকেশনটা করেছে তাদের মিসাইল দিয়ে ইসরায়েলের উপরে এবং বাকি প্রত্যেকটা আমেরিকান ঘাঁটির উপরে, ইভেন ইনক্লুডিং সাইপ্রাসের মতো দেশে যে তারা আঘাত করতে পারতেছে, এইটাতে মানে যাতে ইন্টেন্সিভনেস আর না আসে সেটার জন্য হয়তো বা টাইম বাই করতেছে, সে হয়তো রাস্তা খুঁজতেছে আর কোন ধরনের রাস্তা দিয়ে সে যুদ্ধের মোড় ঘোরাতে পারে কিনা। বাট আমার কাছে মনে হয় ইরান অনেকবার তার এরকম কূট চালে ধরা খেয়েছে এর আগে, কারণ সে পারমাণবিক একটি চুক্তি করিয়েছিল, চুক্তির মাধ্যমে আলোচনায় চলতেছিল, এই আলোচনার মধ্যে সে অ্যাটাক করেছে। তার মানে ইরান এটাকে তাকে আর বিশ্বাস করে না। ইরান অলরেডি তাদের মিডিয়ার মাধ্যমে তাদের পররাষ্ট্র বক্তা বলেই দিয়েছেন যে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের বিষয়ে ইরানের কোনো মন্তব্য নাই। ইরান যুদ্ধ চালিয়ে যাবে এবং ইরান যখন মনে করবে যে তারা যুদ্ধ বন্ধ করবে, তাদের শর্ত অনুযায়ী তারা আমেরিকা বাধ্য হবে, তখনই তারা যুদ্ধ বন্ধ করবে। সো এই মুহূর্তে তার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোকে আসলে